চাঁদের স্বপ্নে ধুয়ে গেছে মন যেসব দিনে, তাদের আজকে শত্রু বলেই নিয়েছে চিনে। হীন স্পর্ধারা ধূর্তের মতো শক্তিশালে, ছিনিয়ে আমায় নিতে পারে আজও সুযোগ পেলে। তাই সতর্ক হয়েছি, মনকে রাখিনি ঋণে। সুকান্ত ভট্টাচার্য তার প্রস্তুত কবিতা এভাবেই বলছিলেন। সুপ্রিয় সুধী, আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন আইএফআইসি নিবেদিত সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে। শুক্রবারের নির্ধারিত বিষয় আমাদের সাংস্কৃতিক সংগ্রাম। দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে জুলাই অভ্যুত্থান বীরদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আত্মপ্রকাশ হচ্ছে আজ। এনটিভির পক্ষ থেকে নতুন এই দলটির জন্য শুভকামনা। আজ আমাদের সাথে এনটিভির স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়ী সংগঠক, ঢাকা স্টোরি টেলার্সের কো ফাউন্ডার সাফিউস সামি আলমগীর এবং সৈয়দা আদিবা হোসেন। চলুন কথা বলি তাদের সাথে। কেমন আছেন আপনারা? ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন? জি, সম্প্রতি ঢাকা স্টোরি টেলার্সের ব্যানারে দেশের বিশিষ্ট 28 জন শিল্পীর আঁকা চিত্রকর্ম নিয়ে একটি গ্রুপ এক্সিবিশন হয়ে গেল। 7 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এবং 7 দিন ব্যাপী চলেছে, 13 তারিখ পর্যন্ত চলেছে। তো এত বড় একটি আয়োজনের ভাবনাটা কিভাবে কবে এলো? আপনাকে দিয়ে শুরু করব। জি, এটার অ্যাকচুয়ালি আমাদের প্রস্তুতি চলছে গত বছর থেকে। তো এটা 7 দিনের ছিল এবং এটা ওপেন ফর অল ছিল। আমাদের একটা ইচ্ছে ছিল যে সবাই আসুক এবং বাচ্চারাও আসুক, কারণ এক ছাদের নিচে আমাদের দেশে বরেণ্য 28 জন চিত্রশিল্পীর কাজ এবং অনেক ভাস্কর ছিলেন এখানে। জি। তো এবং আমরা বিভিন্ন ডিফারেন্ট ফর্ম অফ আর্ট রাখার চেষ্টা করেছি। অ্যাবস্ট্রাক্ট ছিল, ফিগারেটিভ ছিল, ডিফারেন্ট ফর্মস অফ স্কাল্পচার ছিল, জি, জি। পেন স্কেচ ছিল, ওয়াটার কালার্স ছিল, প্রিন্টস ছিল, সারিয়ালিজমের কাজ ছিল। তো আমরা মনে করলাম যে এটা সবার জন্য উন্মুক্ত থাকুক এবং 7 দিনে ইজ এ গুড টাইম যে সবাই এসে দেখতে পারে। তো এটার আমাদের প্রস্তুতি চলছে প্রায় 6 মাস 7 মাস ধরে। আচ্ছা, কারণ আচ্ছা। ভালো করে করতে গেলে আসলে এর নিচে হয়ও না। তো এটা আমি খুব এনজয় করেছি এবং মানে এরা এবং আমাদের যে চিত্রশিল্পী ছিলেন এদের মধ্যে কিছু আমি বলবো লিভিং লেজেন্ড। জি। চিত্রশিল্পী রফিকুন নবী, চিত্রশিল্পী মনিরুল ইসলাম, দেন হামিদুজ্জামান খান, এনারা সবাই যার যার ক্ষেত্রে অনেক করেছেন দেশের জন্য আসলে। জি, নিশ্চয়ই। এবং ওনাদের অনেক বছর পর পর একটা সোলো হয়। তো সেক্ষেত্রে আমরা খুব ভাগ্যবান যে সবাইকে আমরা এক ছাদের নিচে আনতে পেরেছি। আর আরেকটা যেটা আমাদের চেষ্টা ছিল যে বিভিন্ন প্রজন্মকে আনা। তো আমাদের এখানে আমি বলবো 4-5 জেনারেশনকে একসাথে আনা গিয়েছে। তো আচ্ছা। আন্ডার ওয়ান রুফ, মানে এক ছাদের নিচে এখানে বলতে গেলে যে দ্য এভলিউশন অফ বাংলাদেশি আর্ট সিন দেখা যায় যে দুভাবে কেউ ধরতে চায় জি, এটাকে। জি, জি। আর এই মানে মানে এমন একটা এক্সিবিশন করার পেছনের ভাবনাটা কি ছিল? মানে পিছনের ভাবনা আমি বলবো সত্যি কথা বলতে যে আমি নিজে একজন আর্ট এনথুজিয়াস্ট এবং আচ্ছা। আমি মানে প্রথম আমার সিরিয়াস কাজটা আমি নেই মানে আমার পছন্দের যে আমি কিনি সেটা হচ্ছে 20 বছর আগে। এন্ড আমি দেখলাম যে অভ্যাস কমছে না বরং বেড়ে যাচ্ছে আমার আর্টের প্রতি দুর্বলতা। আমি সব ফর্ম অফ ক্রিয়েটিভ লাইন পছন্দ করি, পেন্টিং এর প্রতি বেশি ঝোঁক। আর একটা সময় মনে হলো যে আমি এই বাংলাদেশে আর্টে কাজ করতে চাই এবং সবসময় আর্টিস্টদের সাথে সম্পর্ক ভালো ছিলেন এবং ওনারাও খুব সাপোর্টিভ ছিলেন, খুব ভালো কাজ দিয়ে সবাই এবং এজন্য এত ভালো হলো এবং খুব ভালো টিম ওয়ার্ক ছিল। আচ্ছা, আচ্ছা। তো আপনার পড়াশোনাও কি মানে মানে এই ব্যাকগ্রাউন্ড? না না, একদম না, বিজনেস গ্র্যাজুয়েট। আচ্ছা, আচ্ছা। তো সাফিউস সামির কাছে আসবো যে ঢাকা স্টোরি টেলার্সের যাত্রাটা কবে কিভাবে শুরু হলো এবং এই প্ল্যাটফর্মটি আপনারা কি ধরনের উদ্দেশ্য নিয়ে শুরু করেছিলেন? ধন্যবাদ আপনাকে। তো যেটা আদিবা বলছিল, আসলে ঢাকা স্টোরি টেলার্সের চিন্তাটা প্রথমে তার মাথায় আসে। আচ্ছা। সে যখন আমার সাথে শেয়ার করলো, তো যেহেতু আমরা দুজনে অনেক দিন ধরে আর্টের সাথে জড়িত আছি এবং অ্যাজ কালেক্টর বা এনথুজিয়াস্ট হিসেবে আছি, সো তখন থেকে আমাদের মাথায় আসলো যে কিভাবে আমরা আর্টকে প্রমোট করতে পারি। আর্টকে প্রমোট করাটা আমরা মনে করি যে এটা আসলে খুব একটি প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ব্যাপার। জি, জি, জি। আপনি একটু আগেই জুলাই বিপ্লবের কথা বলছিলেন। জুলাই বিপ্লবে কিন্তু একটু বড় রোল প্লে করেছে কিন্তু গ্রাফিটি, যেটা আমাদের দেয়াল লিখন ছিল। তো এই দেয়াল লিখন বা এই গ্রাফিটি এগুলো কিন্তু সবকিছু একটা পার্ট অফ হিস্ট্রি এবং একটা সামাজিক পরিবর্তন কিন্তু এর মাধ্যমেই কিন্তু আসে। আর্টের মাধ্যমে কিন্তু একটা সামাজিক পরিবর্তন আসে। একটা আর্ট বা একটা ছবি কিন্তু আসলে অনেক হাজারটা শব্দের সমান কিন্তু কথা বলে। তো তখন থেকে আমাদের মাথায় ছিল যে কিভাবে করে আমরা দেশে আর্টকে প্রিজার্ভ করতে পারি, এটাকে কিভাবে করে আমরা প্রমোট করতে পারি। কারণ আপনি মনে থাকবে আমরা যখন ছোটবেলায় আমরা কিন্তু অনেক আর্টের সাথে বা আমাদের পড়াশোনার মধ্যে বলেন বা পেপার পত্রিকাতেও কিন্তু অনেক আর্টের চর্চাটা আমরা দেখতাম। আস্তে আস্তে কিন্তু সবকিছু এখন খুব বেশি টেকনোলজিক্যাল হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে যান্ত্রিকতাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আমরা কিন্তু সেই আর্টের যেই অ্যাপ্রিসিয়েশনটা, এটা মনে হয় আমরা আগের মতো
অতটা করতে পারছি না। আপনি চাইল্ডহুডের কথা বলেন, আমরা কিন্তু ছোটবেলায় একেবারে রাস্তার মধ্যেও মানে জি, পেন্সিল দিয়ে আপনি আঁকতাম, সেটা করতাম, দেয়ালে বা আঁকতাম আমরা বিভিন্ন জায়গায়, আপনার দিবস উপলক্ষে আমরা দিবস করতাম। উপলক্ষে হতো। ইভেন আপনার রিক্সার পিছে যে আর্টগুলো, হ্যাঁ, এগুলো রিক্সা কিন্তু ইজ এ পেইন্ট। ফর্ম অফ রিক্সা আর্ট। Exactly. এবং আপনি একটা দেশে আর্ট কিন্তু আসলে সেই দেশের হিস্ট্রিকে প্রিজার্ভ করে, সেই সময়টার কথা বলে। একদমই তাই। এবং আর্ট বলেন, মিউজিক বলেন, সিনেমা বলেন, সবকিছুই কিন্তু আসলে একটা সার্টেন সময় একটা হিস্ট্রিকে প্রিজার্ভ করে কিন্তু। এবং আর্ট অ্যান্ড কালচার প্লেজ আ ভেরি ইম্পর্টেন্ট রোল আসলে মানুষের ক্রিয়েটিভ থিঙ্কিং এর জন্য, আমাদের মন ও মানসিকতা, মননশীলতাকে আরো উন্নয়নের জন্য কিন্তু আসলে আর্ট খুব একটা ইম্পর্টেন্ট রোল প্লে জি করে। জি জি নিশ্চয়ই। সো এটা থেকে একটা মাথায় ছিল, এবং এর পাশাপাশি যেটা আমরা চিন্তা করছিলাম যে সমাজের জন্য আমরা কি করতে পারি। সো আমরা এই ঢাকা স্টোরি টেলার্স যেই প্ল্যাটফর্মটা এটা ক্রিয়েট করেছি আসলে, যে আর্টিস্টদের একটা প্ল্যাটফর্ম যেটা থাকবে যেখানে তারা তাদের কাজগুলো দেখাতে পারবে। আমরা বিভিন্ন এক্সিবিশনে আয়োজন করছি, কিছু করেছি, সামনে আরও কিছু করব। এবং এর পাশাপাশি যেটা হবে যে আপনি যারা আমাদের সমাজে যারা আন্ডার প্রিভিলেজড আছে, বিভিন্ন স্কুল কলেজ যেখানে, অথবা যাদের সাহায্যের দরকার, সো এই আর্টের মাধ্যমে কি আমরা আমাদের সোসাইটির জন্য কিছু করতে পারি নাকি, সমাজের জন্য কিছু করতে পারি নাকি, সেই ভাবনা থেকেই আসলে আমাদের এই ঢাকা স্টোরি টেলার্সের যাত্রা শুরু। আচ্ছা, তো সৈয়দা আদিবা হোসেন, আপনি বলছিলেন এই আপনার যে এক্সিবিশন নিয়ে, তো এই এক্সিবিশনে আপনি শিল্পী রফিকুন নবীকে আপনারা যুক্ত করেছেন, এবং সেখানে আর্ট টক নামে একটি পার্ট ছিল, এবং সেটা আপনি সম্মত করেছেন, এবং সেই বিষয়টা জানতে চাই, মানে তার সম্পর্কে আর্ট টকে যে এক্সপিরিয়েন্স সেটা জানতে চাই। জি, আমাদের এক্সিবিশন তো 7 দিনের ছিল, তো শেষের দিকে আমাদের আর্ট টক করি একটা চিত্রশিল্পী রফিকুন নবীকে নিয়ে, এবং খুব ইন্টারেস্টিং ছিল পুরো এপিসোডটা অ্যাকচুয়ালি। এবং ওনাকে নিয়ে আমি যেটা ফিল করি আমার বন্ধু বান্ধবদের মধ্যে, বা ইভেন আমার মধ্যে, যে মানুষের মধ্যে একটা খুব আগ্রহ যে উনি কিরকম, কিভাবে ওনার চিন্তাধারা কিরকম, টোকাই কোত্থেকে আসলো, এবং উনি বলবো দেশের এত নাম করা শিল্পী আর কি। তো ওনার যে জার্নিটা, এটাই তো একটা, এখান থেকে শেখার অনেক কিছু আছে। তো আমরা এরকম একটা ঠিক করলাম যে আমাদের এক্সিবিশনের মধ্যে একটা ডিফারেন্ট ডিমেনশন অ্যাড করবে, আমরা মনে হয় মানুষ এনজয় করবে, যেটা ওনারা করেছেন। তো উনি এসে একদম ওনার ছেলেবেলা থেকে কথা শুরু, যে অ্যাজ এ চাইল্ড কেমন ছিলেন, এবং উনি ওনার বাবাকে সবসময় বলেন যে ওনার ইন্সপিরেশন। ওনার বাবাও কিন্তু ছবি আঁকতেন, উনি আর্টিস্ট ছিলেন না বাই প্রফেশন, কিন্তু উনি ছবি আঁকতেন, খুব পছন্দ করতেন। এবং উনি এটাও পছন্দ করতেন যে চিত্রশিল্পী রফিকুন নবী উনি ছবি আঁকেন, এবং উনি অনেক এনকারেজ করেছেন, কারণ ওই সময় কিন্তু এটা অনেক খুব কমন না যে মানুষ তার বাচ্চাকে বলবে যে তুমি আর্টিস্ট হও, অন্য কোনো মানে ডক্টর ইঞ্জিনিয়ার না হয়ে। তো ওনার বাবার বড় হাত ছিল এনকারেজ করার ব্যাপারে। তারপর উনি আমাদের আর্টকে আরও বললেন যে ওনার গ্রিসে উনি পড়তে গিয়েছিলেন ফর 3 ইয়ার্স, অ্যান্ড ওখানে যখন গেলেন উনি অনেক কিছু শিখেছেন। ওখানে উনি হি ইজ ভেরি ওয়েল ট্রাভেলড, ওই সময় উনি অনেক জায়গায় গিয়েছেন। অ্যান্ড এই ধরনের মানে এসব নিয়ে তার পুরনো জার্নিটা নিয়ে আমাদের আর্ট টক ছিল। এটা আমার জন্য খুব অ্যাকচুয়ালি আনফরগেটেবল একটা এক্সপিরিয়েন্স, আমি খুব এনজয় করেছি। নিঃসন্দেহে। তো আমি একটা বিষয় জানতে চাইবো যে এই যে একটা অস্থির সময় আমাদের সোসাইটিতে, বলেন আপনি পলিটিক্যাল আপনার জায়গায় বলেন, দেশের রাজনৈতিক এবং সামাজিক যে অস্থিরতা চলছে, এমন একটি সময়ে এই ধরনের একটি এত বড় একটি আয়োজন মানে দর্শক কিভাবে নিয়েছে, সাফিউস আমি যদি বলতেন এই বিষয়ে। জি, আসলে সত্যি কথা যে আমরা রেসপন্সটা খুব ভালো পেয়েছি। সত্যি বলতে আমরা যতটুকু ভেবেছি তার থেকেও অনেক ভালো রেসপন্স পেয়েছি। এবং আমরা যখন, এটা একটা 7 দিন ব্যাপী একটা এক্সিবিশন ছিল, ফেব্রুয়ারি 7 তারিখ থেকে শুরু হয়ে 13 তারিখ পর্যন্ত হয়েছে, দ্য স্টোরি অফ আর্ট। অ্যান্ড আসলে আমরা সবার কাছ থেকে খুব ভালো উৎসাহ এবং অনুপ্রেরণা পেয়েছি। এবং এখানে কিন্তু নতুন আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, নিউ জেনারেশন যারা আছে, তারাও অনেকে এসছেন, অনেকে স্কুল কলেজ থেকে কিন্তু এসছেন, ইউনিভার্সিটি থেকে এসছেন, এবং তারা দলগতভাবে এসছেন, ইন্ডিভিজুয়ালি এসছেন। এসে কিন্তু তারা আর্টের প্রতি তাদের যে ইন্টারেস্টটা, সেটা কিন্তু আমরা বুঝতে পেরেছি। এবং যেহেতু এটা আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছিলাম, সেখানে কিন্তু আপনি সমাজের সকল স্তরের মানুষ কিন্তু সেখানে এসছেন, এবং তারা এটাকে অ্যাপ্রিসিয়েট করতে পেরেছেন। আর্টিস্টদের কথাও যদি আমি বলি, ওনারাও আসলে খুব আগ্রহ নিয়ে এবং আমাদেরকে খুব ভালোভাবে তারা সাপোর্ট করেছেন এত বড় একটা আয়োজন করতে, যে জন্য আমরা সত্যিই তাদের কাছে কৃতজ্ঞ। এবং আমাদের যে রেসপন্সটা আমরা পেয়েছি, এত ভালো একটা রেসপন্স, আমাদের যে অডিয়েন্স যারা ছিলেন তাদের কাছেও আমরা কৃতজ্ঞ যে তারা এত ভালো একটা সাড়া দিয়েছেন আমাদের। তো এটা কি এককভাবে আপনার আয়োজন, মানে আই মিন যে ঢাকা স্টোরি টেলার্সের প্ল্যাটফর্মে আয়োজিত হয়েছে? জি, আর মানে আপনাদের সাথে আর কোনো না, আমরা ঢাকা স্টোরি টেলার্সের প্ল্যাটফর্ম থেকে এটা আয়োজন হয়েছে, এবং আমরা দুজন এটার কো-ফাউন্ডার, এবং মূলত আদিবাই আসলে এটার জন্য সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন না, করেছে। we divided the works, মানে কিছু দিক আমি দেখেছি,
মানে এবং আপনি মানে কিউরেটর হিসেবে আছেন আমি এখানে। কিউরেটর ছিলাম জি। এবং আমি যতদূর জেনেছি যে আপনারা এটা একটা ফান্ড রাইজ করেছেন এবং সেটা জি। হয়তো স্কুলের জি। যারা সুবিধাবঞ্চিত বাচ্চা তারা ই করেছেন। আমি সেই গল্পটা শুনতে চাইবো আপনার কাছ থেকে। হ্যাঁ, তো এটাতে আমাদের আগের কাজটা নিয়ে একটু বলি। আমাদের আগে একটা আর্ট ফর চ্যারিটি করেছিলাম, ওটা অগস্টের 30 তারিখে, ঠিক তখন বন্যাগুলো হওয়ার পর। জি, জি। তখন খুব দেশের অবস্থা অন্যরকম একটা সময় ছিল, এবং তখন আমার আর সামির মনে হয়েছিল যে কোনোভাবে কিছু করা যায় নাকি, এবং তখন আর্টিস্টরাও খুব এগিয়ে এসেছিলেন, এবং আমাদের এখানে তখন 19 জন আর্টিস্টের পার্টিসিপেশন ছিল, এবং আমরা শাহাবুদ্দিন পার্কে, জাস্টিস শাহাবুদ্দিন পার্কে আমরা এটা করি একদিনের শুক্রবারে, এবং ওনারা আমাদের এটা ছিল ওনারা মানে লাইভ আঁকছেন, তো ওটাও কিন্তু একটা মজার ব্যাপার যে এত নামকরা শিল্পীরা লাইভ আঁকছেন, এবং ওটাই যখন শেষ হচ্ছে কারোর আগ্রহ থাকছে নিচ্ছে, এবং আমরা ওটা একটা যেহেতু চ্যারিটি রেস করার জন্য ওটা ভালো একটা রিজনেবল একটা প্রাইস দেওয়া হয়েছিল, এবং সম্পূর্ণ যে টাকাটা এসেছিল ওটা পুরাটাই আমরা আমাদের চিফ অ্যাডভাইজার রিলিফ ফান্ড আছে যেটা, ওটাতে আমরা দিয়ে দিয়েছি। আর এবারেরটা যেটা হয়েছে যে আমাদের এবার আমি মনে করি যেটা যে আর্ট কিন্তু খুব পাওয়ারফুল মিডিয়াম, তো ওটাকে আমরা সোশ্যাল ওয়েলফেয়ারের ক্ষেত্রে কিন্তু যুক্ত করতে পারি। এবারে যে এক্সিবিশনটা হলো, এটার প্রসিডিউর একটা অংশ এটা রুরাল এডুকেশনে যাবে। আমাদের ঢাকা স্টোরি টেলার্স যে এটা অ্যাকচুয়ালি আমাদের 5টা স্কুল এবং কলেজের সাথে অ্যাফিলিয়েটেড। আচ্ছা। এবং এখানে আমাদের ওদের সাথে কথা হয়েছে যে এখানকার যে প্রসিডসটা একটা অংশ আমরা ওখানে দিব, বিকজ স্কুলগুলো বেশ আগের করা, কিন্তু দু একটা একটু স্ট্রাগলও করছে আসলে, কারণ একটা স্কুল যখন স্ট্রাগল করছে এখন একটা অবৈতনিক, বা আমার মনে হয় যে এখান থেকে, এবং আমাদের সামনে এরকম একটা ইচ্ছা থাকবে আমরা যত কাজ করব এডুকেশন লাইনটাতে আমরা বেশি কাজ করতে চাচ্ছি। আমি সেই জায়গায় জানতে চাচ্ছিলাম যে এই যে আপনারা রিসেন্ট একটা এক্সিবিশন করলেন, সেখান থেকে যে আপনার পার্টিসিপেশনের কথা আপনি বলছেন যে আপনারা দর্শকের বিভিন্ন শ্রেণীর পেশার দর্শকের একটা মানে সাড়া পেয়েছেন, এবং সেই জায়গা থেকে আমি যদি বলি যে কেমন ফিডব্যাক এসছে, বা এটা আপনারা কি ইতিমধ্যে ওই সুবিধাবঞ্চিত স্কুলগুলোকে দিতে পেরেছেন? আমরা কিছুটা অংশ তো সবসময় আমরা ঢাকা স্টুডেলার্সে আমাদের যে প্ল্যাটফর্মটা আছে এটার মাধ্যমে আমরা নিয়মিত করে থাকি, জি। এবং যেটা আপনি বললেন যে কিরকম ফিডব্যাক এসছে, আসলে খুবই ভালো আমরা ফিডব্যাক পেয়েছি, এবং সবাই আমাদেরকে আরও উৎসাহ দিচ্ছেন যে সামনেও যাতে আমরা এরকম ভালো ভালো কাজ করি। বিশেষ করে আমাদের দেশে এখন অনেক ইয়াং আর্টিস্ট আছেন, জি। ওনারাও কিন্তু অনেক অনেক ভালো কাজ করে, এবং সেই কাজগুলোকে কিন্তু সামনের দিকে তুলে নিয়ে আসা, তাদেরকে প্রমোট করা, এই কাজটাই কিন্তু আমরা মূলত করতে চাচ্ছি অ্যাজ এ প্ল্যাটফর্ম, যাতে যারা আর্ট পছন্দ করেন, আর্টের যারা অডিয়েন্স আছেন, এনথুজিয়াস্ট আছেন, যারা কালেক্ট করেন, জি। অথবা যারা আর্ট থেকে ইন্সপিরেশন নেন, সেটা যে কেউই হতে পারে, তাদেরকে এবং আর্টিস্টদের মাঝখানে যে মিলবন্ধনটা এটা করে দেওয়াটাই কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে করার জন্য। তো সাফিউস সামি, আপনি আপনারা দুজনেই ব্যবসার সঙ্গে যুক্ত। জি। হ্যাঁ, এবং ব্যবসার সাথে শিল্পের এই যে সংযোগ সেটা কিভাবে ঘটলো, এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সাধারণত এমনটা খুব একটা দেখা যায় না, যে যারা আপনার শিল্পের পৃষ্ঠপোষক হিসেবে আপনাদের এই জায়গাটা একটু বলবেন। না দেখুন, আসলে ব্যবসা অবশ্যই আমরা ব্যবসা করছি, এবং আমরা বিভিন্ন ম্যানুফ্যাকচারিং এর সাথে জড়িত আছি। জি, জি, জি। এটার পাশাপাশি কিন্তু আমরা যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, যে অনেক দিন ধরেই কিন্তু আমরা আর্টের প্রতি ইন্টারেস্টেড, এবং আর্ট নিয়ে কিন্তু আমরা নিজেরা আমরা কিছু সংগ্রহ করে থাকি। তো তখন থেকেই কিন্তু আর্টের প্রতি একটা আমাদের একটা ইচ্ছা ছিল বা একটা প্রয়োজন ছিল। আমরা মনে করতাম যে আর্ট হচ্ছে এমন কিছু একটা যেটা আসলে সোসাইটিকে বা আমাদেরকে নতুন করে চিন্তা করতে শেখায়। জি। তো এছাড়াও আরেকটা যেটা আমরা যখন এই ঢাকা স্টোরি টেলার্সটা করলাম, তখন কিন্তু আমাদের মাথায় আরেকটা বড় ব্যাপার ছিল যে এই আর্টকে দিয়ে কি আমরা আরেকটু বড় কিছু করতে পারি নাকি, কারণ এত বছর আমরা হয়তো নিজেরা সংগ্রাহক হিসেবে আর্ট কালেক্ট করেছি, কিন্তু এটা অনেকের কাছে তুলে ধরা বা এই আর্টিস্ট যারা আছেন তাদেরকে প্রমোট করা, অথবা যারা আর্ট চান বা আর্টে কালেক্ট করতে চান বা আর্টকে অ্যাপ্রিসিয়েট করতে চান, তাদের মধ্যে যদি আমরা একটা ব্রিজ করে দিতে পারি, সো সেখান থেকে কিন্তু আমাদের মাথায় আসলো যে কেননা আমরা এমন একটা প্ল্যাটফর্ম করি যেটার মাধ্যমে আমরা আর্টের জন্য কিছু কাজ করতে পারি, যেটা আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম আমরা, যে আসলে আর্ট কিন্তু সোসাইটির চেঞ্জগুলো আনে, আর্ট কিন্তু আসলে আমাদেরকে ক্রিয়েটিভ থিঙ্কিং করতে কিন্তু আমাদের শেখায়। তো এটার কন্ট্রিবিউশন কিন্তু অনেক, এবং আমরা মনে করি যে আর্ট এমন একটা মিডিয়াম যেটার মাধ্যমে আসলে অনেক কিছু করার সুযোগ আছে। এই ঢাকা স্টোরি টেলার্সও কিন্তু আসলে একটা স্টোরি টেলিং কনসেপ্ট থেকেই এসছে, যে কিন্তু এটা কি শুধু আর্ট ফর্ম নিয়ে কাজ করবে? আমরা আর্ট নিয়ে করছি এখন, আমাদের ইচ্ছা আছে সামনে আরো বিভিন্ন রকম
পারফরমেন্স আর্ট হতে পারে, আপনি মিউজিক হতে পারে, আচ্ছা। বিভিন্ন রকম মিডিয়াম নিয়ে কাজ করার আমাদের ইচ্ছা কত আছে। সালে এটা যাত্রা শুরু হয়েছে? এটা আমরা গত বছরই আসলে এটা যাত্রা শুরু আচ্ছা, করেছি। একেবারেই নতুন আসলে। একেবারেই সেই- নতুন। সেই জায়গা জি, থেকে এক্সিবিশন আসলে অনেক বড় একটা এক্সিবিশন ছিল। জি, জি। একটা কথা জানতে চাইবো যে আপনারা দুজন ব্যবসার সঙ্গে যে যুক্ত, যে পারিবারিকভাবেই কি এটা যুক্ত হয়েছেন বা কি ধরনের ব্যবসা আপনাদের? জি, জি আপনি বলুন। আমাদের ব্যবসাটা আসলে হচ্ছে আমরা প্যাকেজিং ম্যাটেরিয়াল ম্যানুফ্যাকচার করি। সো আমরা আমাদের দৈনন্দিন যে নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো আছে, জি। যে ওষুধ সামগ্রী আছে, সেগুলো যেরকম যে প্যাকেজিংগুলো দেখেন, যে প্যাকেটগুলো দেখেন, যে মোড়কগুলো দেখেন, সেগুলো আসলে আমরা ম্যানুফ্যাকচার করি, প্রিন্টিং করি, এবং এগুলো আমরা 1978 সাল থেকে করছি। সো বাংলাদেশে প্রথম তার মানে ফ্যামিলি বিজনেস। ফ্যামিলি বিজনেস, যেটা আমাদের সেকেন্ড জেনারেশন। সো এটা ফ্যামিলি বিজনেস। আর পারিবারিকভাবে আমরা ব্যবসাটা দুজনেই আছি একসাথে, এবং আমাদের সাথে আদিবার ভাই যিনি আছেন উনিও আমাদের সাথে আছেন। আচ্ছা, তো আমি সৈয়দ আদিবার হোসেনের কাছে জানতে চাইবো যে যে দুজন ব্যবসায়ী মানে কিভাবে এক হয়ে গেলেন এবং কিভাবে আপনার পরিচয়টা হলো বা সম্পর্কটা বা মানে বিয়ের গল্পটা যদি বলতেন। বিয়ের গল্প অত ন্যাশনাল টিভিতে বলার মতো না, ছোট গল্প। আমরা মিট করলাম যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি। আচ্ছা। অ্যান্ড আচ্ছা, ছোট করে বলি শর্টকাটে। আচ্ছা, সো আমরা মিট করলাম, ইউনিভার্সিটি পড়ি, এবং ফার্স্ট সেমেস্টারে আমরা 4 জন ফ্রেন্ড ছিলাম। আমি, সামি এবং আরও 2টা ফ্রেন্ড ছিলাম, একজন মেয়ে একজন ছেলে। অ্যান্ড তখন পড়াশোনাই করতাম, এর বেশি কিছু ছিল না। দেন ইন দ্য সেকেন্ড সেমিস্টার আমি দেখলাম যে অন্য যিনি ভদ্রলোক উনি একটু ইন্টারেস্ট নিচ্ছেন, আবার আরেকজন যে উনি আবার সামির ব্যাপারে ইন্টারেস্টেড। আচ্ছা। অ্যান্ড আমরা চাইছিলাম বন্ধুত্ব থাকুক। জি। তো এটা নিয়ে আমি আরও একটু কথা বলতাম নর্মালি, যে এটাকে নর্মালাইজ কিভাবে করা যায় জি। এন্ড অল দ্যাট। তারপর কিছুদিন পর দেখলাম ইনি ইন্টারেস্টেড। সো তো এই ঢাকা স্টোরি টেলার্স নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা এখন তো একটা হলো অ্যাকচুয়ালি, এবং এটা অনেক দিনের কাজ আসলে। আমাদের নেক্সট কাজ করতে হয়তো আরো 1-1.5 বছর লেগে যেতে পারে আর কি। আচ্ছা। এবং আমাদের ইচ্ছা থাকবে, কারণ এবারে সারাটা খুব ভালো ছিল, এবং আমি পার্সোনালি খুব হ্যাপি পুরো কাজটা নিয়ে। আসলে কাজ খুব ভালো দিয়েছেন সবাই, এবং সবার খুব সাপোর্ট ছিল। তো এরকম কাজ আমি বলবো যে এত বড় শিল্পীদের কাজ একসাথে, এটা জি, আমি জি, বলবো জি। আমরাও খুব ফরচুনেট, আমরা শোকেস করতে পেরেছি। তো আমরা এরকম কাছাকাছি আরেকটা করতে চাবো। আচ্ছা, আচ্ছা। তো সাফিউল সামি আলমগীর, আপনি বলছিলেন, আদিবা বলছিলেন যে যে আপনারা যে ইতিপূর্বে একটা শিল্পীদের নিয়ে আর্ট ক্যাম্পের আয়োজন করেছিলেন আপনারা, এবং সেই লাইভ আর্ট ক্যাম্প থেকে অর্জিত সমস্ত টাকা আপনারা প্রধান উপদেষ্টা রিলিফ ফান্ডে দিয়েছিলেন। জি। সেটা যে আমাদের রিসেন্ট মানে বন্যার সময়। বিগত যে বন্যাটা হলো আমাদের অগস্ট মাসে, আসলে আমাদের তো যেই জুলাই বিপ্লবটা হলো তার কিছুদিন পরেই কিন্তু আমাদের দেশে একটা খুব আনফরচুনেটলি যে বড় একটা বন্যা হয়ে গেল, জি। এবং এখানে কিন্তু অনেক মানুষ খুব ভালোভাবে এফেক্টেড ছিলেন, যারা কখনো বন্যার জি, সম্মুখীন হয়নি জি, আসলে জি, সেভাবে। এবং সুতরাং সেই জন্য কিন্তু ওরকম কোনো প্রস্তুতি কিন্তু ছিল না, এবং সব জায়গায় কিন্তু সবাইকে সবভাবে সাহায্য করা যাচ্ছিলও না। মানে আপনারা যে আর্ট ক্যাম্পটা করেছেন সেটা কি বন্যার আগেই না পরে করেছেন? বন্যার পরে, বন্যার এবং পরে। বন্যার কথাটা মাথায় রেখেই যখন আমরা চারিদিকে দেখছিলাম যে সবাই চেষ্টা করছে কিভাবে কিছু ফান্ড রেইজ করা যায়, কিভাবে বন্যার্তদেরকে সাহায্য করা যায়, তখন কিন্তু আমরা দুজন চিন্তা করছিলাম, এবং আর্টিস্ট যারা আছেন ওনারাও আমাদেরকে বলেছিলেন যে এমন কি কিছু করা যায় নাকি যেটার মাধ্যমে আমরা আর্টের মাধ্যমে হলেও কিছু ফান্ড রেইজ করতে পারি, এবং যেটা আমরা বন্যা দুর্গত যারা আছে তাদের সাহায্যের জন্য আমরা দিতে পারি। তো আমরা এটা শাহাবুদ্দিন পার্ক গুলশানে আমরা এটা অগস্ট 30 তারিখে আমরা করেছি, শুক্রবার ছিল, সারাদিন ধরে হয়েছে, এটা একদিন ব্যাপী ছিল আর্ট ক্যাম্প। আমাদের 19 জন খুব বিখ্যাত শিল্পী ওনারা এখানে অংশগ্রহণ করেছেন, এবং সবাই সারা দিন ধরে ছবি এঁকেছেন, এবং আমরা যতগুলো ছবি ওনারা এঁকেছেন প্রত্যেকটা ছবি যারা এসেছিলেন, যারা দর্শক ছিলেন, তারা প্রত্যেকটা ছবি কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে কালেক্ট করেছেন, তারা ডোনেট করেছেন, এবং সেই সম্পূর্ণ ফান্ডটা আমরা প্রধান উপদেষ্টার যে ত্রাণ তহবিল ছিল সেখানে আমরা এটা ডোনেট করেছি। বিকজ আমাদের যে চিন্তাটাই ছিল যে আমরা নিজেরা হয়তো পারবো না সব বন্যা দুর্গতদের যে সাহায্য করতে, কিন্তু রাইট জায়গাটা হবে প্রধান উপদেষ্টার যে ফান্ডটা আছে, সেই ফান্ডে যদি, সেই রিলিফ যে ফান্ডটা আছে সেখানে যদি আমরা দিই, এটা সবচেয়ে ভালো কাজে ব্যবহৃত হবে। এবং সেই উদ্দেশ্য থেকে কিন্তু এটা করা, এবং আর্টিস্টরা যেভাবে করে এগিয়ে এসছেন, যেভাবে ওনারা সারাদিন ধরে ওনারা ছবি এঁকেছেন, এবং এখানে অনেক বাচ্চারা এসছে, অনেকে এসছে, বিভিন্ন বয়সে মানুষ এসছে, সবাই কিন্তু খুব উৎসাহ নিয়ে তাদের ছবি আঁকা দেখেছে। বিকজ সব সময় কিন্তু আসলে তাদের ছবি আঁকা সামনাসামনি দেখার সুযোগটা হয় না, সুযোগ হয় না। তো এটা একটা খুব মজার এক্সপিরিয়েন্স ছিল অনেকের জন্য।
এবং আমাদেরও খুব ভালো লেগেছে যে এইভাবে করে সবাই অংশগ্রহণ করেছে, যেরকম উৎসাহ উদ্দীপনা আমরা সবার কাছ থেকে পেয়েছি, এবং একটা ভালো কাজ করতে পেরেও আমাদের ভালো লেগেছে, এর সাথে জড়িত হতে পেরেও আমাদের ভালো লেগেছে। নিঃসন্দেহে। তো সৈয়দা আদিবা হোসেন, আপনি রেড কার্পেট এন্টারটেইনমেন্ট নামে আপনাদের একটি সংগঠন আছে এবং সেখান থেকে আপনারা একটি চলচ্চিত্র নির্মাণের কাজে হাত দিয়েছেন। জি এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাইব। জি রেড কার্পেট এন্টারটেইনমেন্ট যে প্রোডাকশন হাউসটা, এখানে আমি এবং আমার 3টে পার্টনার আছে। আমি ম্যানেজিং পার্টনার এটা, এবং আমাদের প্রথম যে চলচ্চিত্র নির্মাণটা এটা শেষের দিকে একদম লাস্ট মিনিটসটা কাজ হচ্ছে আর কি। এটার নাম হচ্ছে নিঃশব্দে, এবং এটার ডিরেক্টর হচ্ছে শাহরিয়ার রহমান এবং মাহবুব মিথুন। আচ্ছা। আর এটা একটু সাইকোলজিক্যাল থ্রিলার টাইপের, দুটো মেয়ের গল্প, যারা একজন একজনকে চেনে না, কোনো একটা ঘটনাক্রমে ওদের একসাথে ওদের পাথ ক্রস হয়, এবং এখান থেকে গল্পটা শুরু। এবং আমাদের কাস্টে আছেন সুমিত সেনগুপ্ত আছেন, প্রিয়ন্তী উর্বি আছে, ফায়জা বুশরা আছে, দিলরুবা হোসেন দোয়েল আছেন, এবং আরও কয়েকজন আছেন। তো এটা আমাদের প্রথম কাজ এবং আমরা খুব এক্সাইটেড এটা নিয়ে। আর এটাও গত বছর আমাদের শ্যুটটা হয়েছে আসলে মোস্টলি। মানে শুটিং শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ, শুটিং শেষ, এখন আচ্ছা। আমাদের মানে পোস্ট প্রোডাকশনের কাজও শেষের দিকে। আমাদের প্ল্যান আছে এই ঈদের পর মানে এরকম টাইমে আমরা এটাকে রিলিজ করার প্ল্যান আছে। আর এটার শুটিংয়ের সময় যেটা আমরা খুব এনজয় করলাম আসলে, এবং আমার মানে ভালো কিছু বের হয়েছে। তো এই মানে রেড কার্পেট এন্টারটেইনমেন্টের এটা কি মানে প্রথম কাজ। জি। আচ্ছা, মানে কি ধরনের ভাবনা থেকে এটি মানে প্রথমেই একটা ছবির এটা কাজে হাত দিলেন আপনারা? ওই যে আমি বললাম যে আমি অ্যাকচুয়ালি সব ধরনের ক্রিয়েটিভ ফর্ম এনজয় করি, এবং আমার কাছে ক্রিয়েটিভ প্রসেসটা মজা লাগে। যখন একটা জিনিস ইন দ্য মেকিং, আমার মনে হয় যে বানানোর মানে ফিনিশ প্রোডাক্টের থেকে আমার ওই প্রসেসটা আমি এনজয় করি বেশি। সো মুভি মেকিংও কিন্তু একটা আর্টের, মানে এটা ডিফারেন্ট ফর্ম অফ আর্ট অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানেও একটা জিনিস আপনি কয়েকজন মানুষকে দিয়ে মানে ওরা যে রোল প্লে করছে, এবং একটা জিনিস ইভেনচুয়ালি দাঁড়িয়ে যাচ্ছে। তো ওই রকম চিন্তা থেকে, এবং অবশ্য আমার আরেকটা যেটা ছিল যে গত 2 বছর 3 বছর ধরে বাংলাদেশে খুব ভালো মুভি হচ্ছে আসলে। জি, যে হাওয়া এক্সপেরিমেন্টাল মুভি হচ্ছে। হ্যাঁ, আমি যখন হাওয়া দেখলাম, পরাণ দেখলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। দেশে খুব ভালো মুভি হচ্ছে এবং এটা খুব ভালো সাড়া পাওয়া যাচ্ছে। ওইটাও একটা কারণ। তখন আর মনে হচ্ছে কিন্তু যে আমাদের দেশের যে হল ম্যানেজমেন্ট বা এই যে ছবিগুলো সাধারণ মানুষের কাছে যে পৌঁছে দেওয়ার যে বিষয়গুলো, সেগুলো বা ছবিগুলো কোনোভাবেই ব্যবসা সফল হতে পারছে না। হ্যাঁ, অনেক চেষ্টা করে অল্প কিছু হলের হয়তো রিলিজ পাচ্ছে, মানে এই বিষয়টা কি আপনাদের মাথায় আছে? হ্যাঁ, এটা মাথায় আছে। কিন্তু আমার মনে হয় যে মুভি যত নতুন হবে, এবং ভালো মুভি হলে দর্শক অবশ্যই দেখবে। যে আমি মুভি ভালোগুলোর কথা বললাম, ওগুলো কিন্তু খুব ভালো রেসপন্স ছিল। ভালো মুভি হলে দর্শক দেখবে, আবার দর্শকের যখন ডিমান্ডটা বাড়বে, তখন অটোমেটিক্যালি ভালো ভালো হল হয়ে যাবে। সো আমার মনে হয় এটা একটার সাথে একটা খুব জড়িত। না, পৃষ্ঠপোষক হিসেবে আপনাদের এই ধরনের দায়বদ্ধতার জায়গা থেকে এই ধরনের কাজ অবশ্যই হওয়া উচিত আসলে। তো এই যে রেড কার্পেট এন্টারটেইনমেন্ট থেকে সামনে আর কি ধরনের কাজ করার পরিকল্পনা আছে? আপনারা শুধু ছবিই করবেন না অন্য কোনো? আমরা ডকুমেন্টারি ফিল্মও করতে পারি। আচ্ছা। এটা এখন এবারের কাজটা মুভি নিয়ে অ্যাকচুয়ালি, এবং আমাদের মাথায় কিছু আরো চিন্তা আছে যে এটার পর আমরা আরো কিছু স্ক্রিপ্টও অ্যাকচুয়ালি মনে মনে রেডি আছে আমার এবং আমার পার্টনারদের। বাট আমাদের মাথায় ডকুমেন্টারি মুভির কথা একটা মাথায় আছে। আমার মনে হয় যে এটা একটা ভালো ডিমেনশন অ্যাড করবে, প্লাস এই কাজটা আমরা করে আমরা মজা পাবো। জি, নিশ্চয়ই। তো সাফিউসামি আলমগীর এবং সৈয়দা আদিবা হোসেন, আপনারা দুজনেই মানে ব্যবসায়িক জায়গা থেকে অনেক ব্যস্ত মানুষ, এবং আপনি অনেক কিছুর সাথে ইনভলভ আপনারা দুজন। তো এত কাজের মধ্যেও আলাদা করে যে শিল্প সাহিত্য বা এই যে এগুলোর জন্য আপনারা যে সময় এবং শ্রম দিয়ে যাচ্ছেন, মানে কিভাবে পারছেন আসলে ব্যবসার পাশাপাশি? আসলে ব্যবসার পাশাপাশি সময় বের করে নিতে হচ্ছে, যেটা আপনি বললেন যে অবশ্যই সবাই ব্যস্ত, কিন্তু এগুলোরও আসলে প্রয়োজন আছে, শিল্পের প্রয়োজন আছে, আর্ট অ্যান্ড কালচারকে প্রমোট করার প্রয়োজন আছে, এবং এই জন্য কিন্তু কিছু পৃষ্ঠপোষকতার দরকার আছে। এটা ছাড়া কিন্তু আসলে কখনোই আগাতে পারবে না আর্ট অ্যান্ড কালচার একটা দেশের। সরকারিভাবেও যেরকম প্রয়োজন আছে, সেরকম কিন্তু প্রাইভেটলিও প্রয়োজন আছে। সো আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে করার, এই জন্য ডেফিনেটলি সময় দিতে হয়, শ্রম দিতে হয়, বাট ভালো লাগে যখন আমরা ভালো রেসপন্স পাই, ভালো সাড়া পাই মানুষের কাছ থেকে, এবং ভালো কোনো কাজ করতে পেলে ডেফিনেটলি খুব ভালো লাগে। জি, নিশ্চয়ই। আজকে কষ্ট করে এনটিভিতে আসার জন্য আপনাদের দুজনকে এনটিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের জন্য মানে শুভকামনা জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। জি, থ্যাংক ইউ, ভালো থাকবেন। দর্শক, আসছে পবিত্র মাহে রমজান,
তো রমজানের বিশেষ অনুষ্ঠানের পাশাপাশি এনটিভির নিয়মিত অনুষ্ঠানমালায় বেশ কিছু পরিবর্তন আসছে। শুধুমাত্র রমজান মাসে সংলাপ প্রতিদিন অনুষ্ঠানটি সন্ধ্যা 6টা 15 মিনিটের পরিবর্তে এখন থেকে মানে রমজান মাস জুড়ে দেখবেন আপনারা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাত 11টা 30 মিনিটে। ধন্যবাদ, এনটিভির সঙ্গেই থাকবেন।